আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এটা হলো আসিফ মাহমুদের কাওয়ালি গান শুনে বৃষ্টির মতো টাকা দিচ্ছে। কাওয়ালি গান বৃষ্টির মতো। এখন দেখবেন কাওয়ালি মানে খুব চলতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা করে জানেন? ছাত্র শিবির, সাইমুম শিল্প গোষ্ঠী, আর করতেছে এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা। আমি বারবার বলি যে দিন যত যাবে আরো পরিষ্কার হবে এই আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, তাদের এনসিপি, এটা যে জামাতের একটা অঙ্গ সংগঠন, জামাতের একটা বি টিম, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি বারবার বলছি এরা কোনোদিনও জামাত থেকে আলাদা হইতে পারবে না, আলাদা জানান দিতে পারবে না। আজকে দেখেন পার্লামেন্টে ওই নাহিদ ইসলাম বিরোধী দলের চিফ হুইপের দায়িত্ব নিছে। বিরোধী দলের চিফ হুইপের দায়িত্ব বিরোধী দলকে, বিরোধী দল দুইটা, একটা হচ্ছে জামাত ইসলাম আর একটা হচ্ছে এনসিপি। এনসিপি তো 6 জন আছে, তো এরকম 6 জন তো 2018 সালে বিএনপির ছিল এবং কাঁপাইছে। রুমিন ফারানা, হারুনুর রশিদ, তারা কাঁপুনি দিছে না? তো আজকে এনসিপির আরো একটা নির্বাচনে বুঝলাম যে তাদের একটা বলছে যে আমাদের তখন জয়ের দরকার, পার্লামেন্টে আমরা না যেতে পারলে কিছু করতে পারবো না। ডক্টর ইউনূসও বলতেছিল যে এনসিপি তরুণরা নির্বাচন করতেছে, তাদেরও কেউ কেউ যাবে পার্লামেন্টে। এখন ইউনূসের কথাই মানে নির্বাচনটা তাদের কিছু পার্লামেন্ট ঢুকে গেছে কিনা আমি বলবো না, তারা নির্বাচিত হয়ে আসছে। নির্বাচনের আগে নাহিদ ইসলাম কি বলছিল যে এটা আমাদের নির্বাচনের কৌশল। যখন দলের তাসনুম বা জামিন সহ অনেকে যখন বেরোয় গেল যে যারা নারী নেতৃত্বকে মানে না, সেখানে আমরা আমরা কিভাবে এখানে থাকবো, আমাদের তো নমিনেশন দেবে না, নারী নেতৃত্ব তো মানে না। তো সেই এতে যখন কি চলে গেল, আরো অনেকে যখন পদত্যাগ করলো একের পর এক, তখনও কোনো বিকার নেই নাহিদ ইসলামদের। এবং তখন তারা বলল যে এটা আমাদের নির্বাচনের কৌশল, নির্বাচনের পর আমরা আমাদের অবস্থানে যাব। গেল বিরোধী দলের চিফ হুইপের পদটা নিল। বিরোধী দলটা মানে মেইন বিরোধী দল হচ্ছে জামাত ইসলাম। তো জামাত ইসলামের কোন সদস্য চিফ হুইপের দায়িত্ব নেবে বিরোধী দলের, নিলে সে একটা প্রতিমন্ত্রীর মর্যাদা পাবে। কিন্তু দেখেন প্রতিমন্ত্রীর মর্যাদা নিয়ে বিরোধী দলের চিফ হুইপ হইল কে? এনসিপির প্রধান নাহিদ ইসলাম। তাহলে আপনি এখানে জামাত আর এনসিপির মধ্যে পার্থক্য আছে কেন? আগামী 5 বছরের জন্য কি বুকড হয়ে গেল না? গেল তো। তাহলে আগে কি বলল? প্রতারণামূলক কথাবার্তা বলল সবাইকে শান্ত করার জন্য। আসেন তারপরে দেখেন ওই যেটা শুরুতে বললাম, কাওয়ালি এখন গান গায়, নাচানাচি করে। এদের একজন আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে, আম্মার নাম করে, সে আবার লুঙ্গি ড্যান্সও মারে। জানি না এগুলি ইসলামী সংস্কৃতির মধ্যে আছে কিনা। গান কে আর নাই? অন্য গান ধারণ করা যায় না? কনসার্ট যে হয় হয়তো আগে, সেগুলি কই? সেগুলি কি ইসলাম বিরোধী? না। এরা একই লাইনে, ওই জামাত যা চিন্তা করে, তাদের যে কালচারাল যেই ক্ষেত্রটা, কাওয়ালি, ইসলামী গান, এগুলি এর বাইরে কোনো গানকে তারা স্বীকৃতি দেয় তো শুধু না, এগুলিকে মনে করে অনইসলামিক, ইসলাম বিরোধী, ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ না। এখন এদেরও কালচারাল বেসড হচ্ছে এরকমই। ফলে প্রথম দিকে দেখেন যখন এই আন্দোলন শুরু হয়, অনেক স্মার্ট ছিল ঢাকার অনেক আধুনিক পোলাপান, যারা খুব মডার্ন, ধরেন পাশ্চাত্য কালচারে বিশ্বাস করে, পাশ্চাত্যের রাজনীতি পলিটিক্সে বিশ্বাস করে, সেই সমস্ত আধুনিক পোলাপানও কিন্তু শহীদ মিনারে আসতো। এখন আস্তে আস্তে এগুলি সব সরে গেছে, এসে এখন এগুলি যেখানেই তারা কোনো সমাবেশ করে দেখবেন সব শিবিরের একটা অংশ এসে হাজির হয়। এদের সাথে শিবির এবং জামাতের বাইরে এদের কোনো সামর্থ্য নেই। সারা দেশব্যাপী যখন কি ঘুরছে, তখন বিভিন্ন জায়গায় জায়গায় এদের সমাবেশগুলোতে লোক যোগান দিছে জামাত ইসলাম, শিবির। তখনও কিন্তু গণমাধ্যমে একাধিকবার আসছে। আজকে চূড়ান্তভাবে দফায় দফায় শুধু প্রমাণিত হচ্ছে। এখন থেকে আমি চ্যালেঞ্জ দিলাম
আগামীতে যা যা ঘটবে দেখবেন যে জামাত যা করতেছে এনসিপি তাই করতেছে। এমন কোনো ঘটনা পাবেন না যেখানে জামাতের বিপরীত কোনো অবস্থান আছে এনসিপি। অনেকগুলো প্রশ্ন, এগুলো লিখতে গেলে মোটামুটি মোটামুটি 3000 পৃষ্ঠার একটা রচনা হয়ে যাবে। তো এগুলো তো এভাবে বলা যাবে না। তো একটু জিনিস বলি আপনাকে, ডক্টর ইউনূসকে বলেন, আমি এখন ডক্টর ইউনূস বলতে রাজি না, কারণ মানুষের সর্বশেষ যে পরিচয় সেই পরিচয়টাই থাকে। সর্বশেষ তার পরিচয় হচ্ছে আদম ব্যাপারী। পৃথিবীতে একটা শাসক পেলাম যিনি একই সাথে নোবেল লরিয়েট এবং দেশের নির্বাহী প্রধান হয়ে, মানে আমি বলতেছি ওই মুহূর্তে তিনি নির্বাহী ক্ষমতার অধিকারী ছিলেন। একটা লোক আদম ব্যাপারে লাইসেন্স করে, আমি লিখিত দিতে পারি। মনে আপাকে যদি বলে যে আপনাকে একটা মাগনা আদম ব্যাপারে ওই লাইসেন্সটা দিব, আমি নিশ্চিত মনে হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাবেন, যে কি পাগল হয়ে গেছে নাকি, আর কোনো ব্যবসা নাই, আর আমাদের আইনজীবী সাহেব দিবেনই না। এর মানে এই না আমি বলছি ট্রাভেল এজেন্সির ব্যবসা, রিক্রুটিং ব্যবসা খারাপ, তা বলছি না আমি। এটা বৃহত্তর পেশা। পৃথিবীতে অনেক দেশ, আমাদের দেশের রেমিটেন্স, মিডল ইস্টের রেমিটেন্স দিয়েই আমাদের দেশ চলে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আদম ব্যাপারী শব্দটা হলো একটা বাটপারি শব্দ। মানুষ ভালো চোখে দেখে না, মানুষ তাদের কাছে বিয়ের সাথে পর্যন্ত দেয় না, তাদের পোলাপানের কাছে কেউ বিয়ে দেয় না। ইউ বিলিভ ইট অর নট, আপনি দেখেন যার নামের আগে আছে আদম ব্যাপারী, তার কাছে কেউ মেয়ে দিবে না, যত টাকার মালিক হোক, কারণ এটা খুব ভালো চোখে দেখে না। আমাদের ডক্টরেট সাহেব, তিনি তার ক্ষমতার অপব্যবহার করে তার ট্যাক্স মাফ করিয়েছেন, 29 সাল পর্যন্ত তার সুবিধা নিয়েছেন, তারপরে তার আরো কত কিছু মওকুফ করে নিয়েছেন, একটা ইউনিভার্সিটিও নিয়েছেন। আচ্ছা তাই যাই হোক, ধরলাম তিনি একজন অধ্যাপক ছিলেন, তিনি একজন উচ্চ শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয় নিল, এটা আমরা কোনো না কোনো ভাবে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখতে পারি। কিন্তু আদম ব্যাপারে লাইসেন্সটা আপনি কিভাবে দেখবেন বলেন? এটা কি হয়? আমাকে দিল তো আমি নিব না। তাহলে তাকে আপনার আদম ব্যাপারী, তাকে ডক্টরেট বললে যারা ডক্টরেট তাদের লজ্জা দেওয়া হয়, তাকে যদি নোবেল লরিয়েট বলেন তাহলে আরো বেশি লজ্জা দেওয়া হয়। কারণ ডক্টর ইউনূসের নোবেল লরিয়েট যে হিসেবে তিনি পেয়েছেন সেটা 4 ভাগে ভাগ করা যায়। প্রথমত তসলিমা নামে একজন মেয়ের শরিক আছে, তারপর টেলিনর কোম্পানি তারা ভাগা দিয়ে নিছে, তারপর গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনূস মিলে পেয়েছে। তার মানে কি সে কোয়ার্টার কোয়ার্টার নোবেল লরিয়েট, তাকে নোবেল লরিয়েটও বলা যাবে না। ডক্টরেট বললেন না, ডক্টরেট বাংলাদেশে অনেক আছে, লজ্জা ভাই এখন ডক্টরেট পরিচয় দিতে, আদম ব্যাপারী বলাই ভালো। যাই হোক, যে ব্যক্তি কিনা ক্ষমতা থাকতে আদম ব্যাপারে লাইসেন্স করে, সে তো এই দেশের নির্বাহী হওয়ার আরেকবার চান্স তো সে নিবেই। সে বলতেই পারে যে তারেক রহমান সাহেব, আমার ভাতিজা, আমার প্রিয় ভাতিজা, আমাকে একটু আবার প্রেসিডেন্ট নিয়ে নেন, আর আপনি যেটা বল প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন। কিন্তু তারেক রহমান, আমাদের জামাল ভুঁইয়া যদি পাগল হইতো তাও তাকে প্রেসিডেন্ট নিয়োগ দিবেন, এটা আপনি নিশ্চিত থাকেন। আপনি এটা নিশ্চিত থাকেন। বিএনপি কোনোদিন এই ভুলটা, বিএনপি আরো 20টা ভুল করবে বড় বড়, কিন্তু এই ভুলটা তারা কোনোদিনই করবে না। এটা আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমার মনে হয়, আমার জীবনের অভিজ্ঞতা, বয়সের অভিজ্ঞতা, রাজনীতির অভিজ্ঞতা থেকে আমার এটা মনে হয়। আর এই আদম ব্যাপারে যে কত চালাক, তার সেলা আমার ভাবির পোলাদের দিয়ে বলাইতেছে। আমরাও জামালপুরে যখন মেন্দা খাইতে যাই না, বলি এই আমার পাতে না, ওই আবার পাতে দেন, আবার পাতে দেন, নীলুবা আবার পাতে দেন, এর মেন্দা কম পড়ছে। ওই আইনজীবী সাহেব মুনার পাতে একটু তরকারি বেশি দাও, মানে কি আমার পাতে দাও। এই যে যারা বলতেছে চুপ্পুকে সরান, চুপ্পুকে সরান, এতদিন চুপ্পু খুব ভালো ছিল। চুপ্পু সাহেব যতদিন নাম, তারা কি ভালো জানে, তার পূর্ণ নাম প্রেসিডেন্ট তো বলেই না, মহামান্য তো বলেই না, পূর্ণ নামও বলে না। মানে চুপ্পু একটা আমগর বাংলাদেশ, আমগর এলাকাতে, আমগর এলাকায় থাকে যে কি গেন্দির বাবা, এরকম ভাবে আর কি, যে পেশার বাবা, এরকম ভাবে মনে হয় যে সে কিছুই ছিল না। কিন্তু এর হাতেই তারা শপথ নিয়েছে, তার নির্বাহী আদেশ দিয়ে অনেক কিছু বাস্তবায়ন করেছে। এখন আর ভালো না, তার এই ভাষায় বলতে হয়, এখন আর চুপ্পু ভালো না, চুপ্পু এখন খুব খারাপ হয়ে গেছে, নৌকা পার হয়েছে, মাঝে এখন শালা হয়ে গেছে। এরপরে যারা কি বলবে আল্লাহ জানে। তো এরা এই বাটপাড়িটা আমার ভাবির পোলাদের দিয়ে এগুলো বলাইতেছে, কারণ তিনি তো সেই লোক যিনি বলেছিলেন জনগণ আমাকে 50 বছর ক্ষমতায় দেখতে চায়। আমরা সেই ভাষণ তো শুনেছি। সেই লোকটা যে কত গ্রিডি, এটা যদি বলেও থাকে তার তো বলা উচিত না। একটু মানুষের তো চোখ খোলা, তার বয়স 86-87 বছর বয়স, সে আরো 50 বছর ক্ষমতায় থাকবে, এই শব্দ শুনতে চায়। তার মানেটা কি? আপনি সেটাই শুনতে চান যেটা আপনার মনের ভিতরে আছে। কোনো সন্দেহ না, আমরা কোন গান শুনি যেটাকে আমরা ভালোবাসি, পছন্দ করি, তাই না? আমরা তো যে রূপবান গান পছন্দ করে তার সামনে তো মাইকেল জ্যাকসনের গান বাজাইতে পারবেন না, সে শুনবেও না, যতই ভালো শিল্পী হোক। তো এই যে তারপর আসলেন হইলো আপনার, তার মানে সে তলে তলে ইচ্ছা আছে, মনের ভিতরে একটু ইচ্ছা আছে, সেটা সরাসরি প্রকাশ করতে পারতেছে না। যাই হোক, বিএনপি সেটা বুঝে, বিএনপিও সেটা বুঝে, বাংলাদেশের জনগণও সেটা বুঝে, আমাদের দর্শকরাও আমাদের সে ভালো বুঝে, কম বুঝে না একেবারে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন তাদের ওই যে কি উপহার নিয়ে বাটপারি, জামাত তো সারা জীবনই বাটপারি করে। ভাই নীলুফা চৌধুরী, মনিত দূরের কথা, আমি শেখ ফরিদ, আপনারা যে আমাকে দালাল বলেন আওয়ামী লীগের, নরেন্দ্র মোদী দালাল বলেন, একটা আওয়ামী লীগের নেতার সাথে আমার ছবি দেখাইতে পারবেন? একটা আমার জীবনে, আমি হাফ প্যান্ট পরার পরের থেকে যেদিন ফুল প্যান্ট পরা শুরু করছি সেদিন থেকে রাজনীতিতে নামছি, একটা আওয়ামী লীগের সাথে আমার ছবি দেখাইতে পারবেন?
তাহলে আর নীলুফার চৌধুরী আপাকে বলতেছেন আপনি গুপ্ত আওয়ামী লীগ, মানে আপনি যে জামাতি বট, এটাই কিন্তু আমরা বুঝে ফেলছি। জামাতি বট ভাইরা যতই চিকরা চিকরি করেন, আপনাদের বট বাহিনীতেই থাকতে হবেন। আপনারা এবার আওয়ামী লীগ নাই বলে আপনারা 68টা সিট পেয়েছেন, আমরা এগুলোও জানি। হাতে পায়ে তারেক রহমানের হাতে পায়ে ধরে, এই নীলুফা আপাদের হাতে পায়ে ধরে কিন্তু আপনারা পাশ করেছেন, আমরা জানি। আপনাদের যে সুম্মা শফিক আছে না, যাকে দুষ্ট লোকেরা কেউ কেউ গে বলতেছে, গে সে কিনা সেটা আমাদের জানার দরকার, সেটা ব্যক্তিগতভাবে পার্সোনাল লাইফে এক একজনের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সে প্রকাশ্য যে আলোচনা করতেছে, যে চরিত্র দেখাইতেছে, এই যে গুপ্ত না, তিনি একেবারে প্রকাশ্য গে। এই যে গে যে 3বার জামানত হারাইছে, এইবার কিন্তু হারাইছিল, আমরা কিন্তু জানি। তাই ভাই, কে গুপ্ত আওয়ামী লীগ, কে গুপ্ত বিএনপি, ওই গুপ্ত রাজনীতি জামাতি আপনারা করেন। আমরা এখানে কেউ গুপ্ত না, প্রত্যেকের চিন্তা চেতনা রাজনৈতিক অবস্থান স্পষ্ট। বাংলাদেশ আওয়ামী লীগের যারা কট্টর আওয়ামী লীগ, তারা নীলুফার চৌধুরীর নামই শুনতে পারে না, এটা আমি ব্যক্তিগতভাবে জানি। কেন? কারণ তিনি যাহা বিশ্বাস করেন তাহাই বলেন, আমরাও যাহা বিশ্বাস করি তাহাই বলি। আমরা ভাই কেউ গুপ্ত না, কেউ সুপ্ত না, আমরা যা বলার তা বলি। সেটা গেল এক বিষয়। এবার আসি উপহারের ব্যাপারটা। জামাত হইলো শুনে, চীন সারা জীবন সারা পৃথিবীর জিনিস নকল করে, আর জামাত হইলো তার চেয়েও বড় আব্বা, মানে বাব্বা। জামাতের আমির দেখি সব শয়তানের আব্বা, বিষয়টা এরকম। চীনেরে ফেল করে দিয়ে চীন সারা জীবন নকল করে, এবার চাইনিজ জিনিসের নকল করে তারা নিজের নামে উপহার চালাই দিছে। এরপরও জামাতের লজ্জা হবে না? এদের আমি বলেছি বারবার যে বেহায়া, বেলাস, আর ইয়ের ভাষা চরমনায়ের পীরের বাপের ভাষা হলো বেআমল, উশৃঙ্খল হইতে হবে। আমি ওইটাও বাদ দিলাম। কিন্তু বেহায়া, বেলজ্জা, মুনাফেক, ভণ্ড, এগুলো না হলে, আর ঠাড়া বড় মিছা কথা না কইতে পারলে আপনি জামাত হইতে পারবেন না। প্রশ্নই আসে না, কোনো দিনই হইতে পারে না, পারবেন না। আমি লিখিত দিতে পারি। একটা সর্বশেষ যে জামাতে যোগ দিছে, সেও যায় দেখবেন যে ঠাড়া বড় মিছা কথা হয় শিখে গেছে, আর না হলে জামাতারে শিখিয়ে তারপরে নিয়েছে। ঠাড়া বড়া মিথ্যা কথা না বলে, নীলফা আফার যদি কোনোদিন যদি জামাতে যায়, যদি এটা কিয়ামত পর্যন্ত সম্ভব না, ঠাড়া বড়া মিথ্যা তাকে বলতে হবে, তাছাড়া সম্ভব, এটা আপনি নিশ্চিত থাকেন। তো এই দেখেন এরা কত বড় বদ। এরা চাইনিজ, কোন চায়না, এরা না এত ইসলাম প্রেমী, এরা না এত ইসলামকে ভালোবাসে, এরা না এত একেবারে আল্লাহর আইন বাস্তবায়ন করতেছে কৃষ্ণ নন্দীকে দিয়ে, এত ইসলাম পালন করছে যে নারীর নেতৃত্ব। নীলুফার চৌধুরী মণি প্রধানমন্ত্রী হবে, এটা তাদের কাছে হারাম। কিন্তু কৃষ্ণ নন্দীকে জামাতের এমপি বানাবে, নেতা বানাবে, এটা আরাম। এদের উপরে কি সূরা নাজিল হয়? আমার মনে হয় আল্লাহ আমাদের পবিত্র কোরআনে 114টা সূরা নাজিল করছে, ওদের বোধহয় আলাদা কোনো কোরআন আছে, সেখানে 117টা সূরা নাজিল হয়, সেখানে বোধহয় সূরায় মগি বগি ঠগি আছে। নইলে এটা কিভাবে বলে নারী নেতৃত্ব হারাম? নীলুফার চৌধুরী কোনোদিন নেতা হইতে পারবে না, শেখ হাসিনা নেতা হইতে পারবে না, দেশের খালেদা জিয়া হইতে পারবে না, যদিও তারা প্রত্যেকেই নেতা, কেউ ছিল কেউ এখনো আছে। কিন্তু কৃষ্ণ মন্দিরে দেওয়া যাবে, ওইটা হালাল হয়ে গেছে। কৃষ্ণ মন্দিরে ভোট দিলে আপনি চালায় বেহেশতে চলে যাবেন জামাতে। এরা আল্লাহর সাথে বাটপারি করে, বেহেশত বিক্রি করে। এরা বেহেশত বিক্রি করে সেই দল যে চাইনিজ অ্যাম্বাসেডারের কাছ থেকে এই কি উপহার নিয়ে, সে তো বাটপারি করবে নিজের নামে। আরো বিস্ময়কর ব্যাপার, ছবিগুলো জুম করে দেখেছেন? আমি জুম করে দেখেছি। প্রত্যেকটা মানুষ সচ্ছল, আপনি দেখেন প্রত্যেকটা মানুষ সচ্ছল, তাদেরকে উপহার দিয়েছে। এই উপহারগুলো তো সাধারণ দরিদ্র মানুষের জন্য। তার ওই যে জামাতের একটা নিয়ম আছে, মায়ের পেটের ভাইয়েরও দাফন কাফনের কাপড় কিনে দিবে না, ওই মরার পরে যে বাস থাকে ওই বাস দিবে না, কিন্তু তার দলীয় লোক হলে তার ব্যাংক লোন দিবে, তার উপহার দিবে, এমনকি কুরবানি দিলে গোস্ত দিবে না মায়ের পেটের ভাই। এই তো জামাতের ভণ্ডামিটা থাকবেই। এরা 47 সালে পাকিস্তান চায় নাই, 71 সালে বাংলাদেশ চায় নাই। এরা যে কি চায় আর কি চায় না, এটাই আপনি বুঝতে পারবেন না। এরা কখন যে কি, সকালে এক কথা বলে বিকালে আরেক কথা। এরা সকালবেলা বললো আমরা শপথ নেব না, যদি কি বিএনপি না কি না করে শপথ নিবে না, বিএনপি যদি কি 28 দফাতে স্বাক্ষর না করে। এরা 2 ঘন্টা পরে গিয়ে সেরে এরা দেখিছে যে মাশাআল্লাহ বিএনপি নেতাদের আগে গিয়ে শপথ নেওয়া শুরু করছে। তো এই জামাত সম্পর্কে একজন বলেছে, এই জামাতের আমির সম্পর্কে কি বলবো? এই লোকটা হইতেছে যে নারীদের বেশ্যা বলেছে, কর্মজীবী নারীদের, অথচ তার ওয়াইফ একজন কর্মজীবী নারী, যার নেতারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে বেশ্যা বলেছে। এদের নিয়ে আর কি বলার আছে? আমাদের দুর্ভাগ্য এই দলটাকে মানুষ সমর্থন করে। আমি বিস্মিত হয়ে যাই, অবাক হয়ে যাই। বাংলাদেশের মানুষের আকল কি নষ্ট হয়ে গেছে যে এইরকম জামাতিদের মানুষ সমর্থন করে? মুখপাত্রের নামের মধ্যে জয় 1 নম্বরে আছে, এতে কোনো ইয়ে নেই, জয় 1 নম্বরে আছে, কিন্তু তাকে তো তার সমস্ত আমেরিকান সবকিছু ছেড়ে এইগুলোতে আসতে হবে। আর সাংগঠনিক ব্যাপার টোটালটাই শেখ হাসিনার হাতে নিয়ন্ত্রণ এখন আছে। তিনি সেন্ট্রাল কমিটি রিঅর্গানাইজ করতেছেন, অনেকে বাদ পড়ছেন, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। আওয়ামী লীগের বাগা অনেক নেতা এই সেন্ট্রাল কমিটিতে নতুন মুখ আসবে।
নতুন মুখ আসতেছে। উনি যথাসময়ে সেন্ট্রাল কমিটি পুনর্গঠন করবেন এবং সেই সাথে মুখপাত্র, যে মুখপাত্র দেশ এবং বিদেশে আওয়ামী লীগের পক্ষে ক্যাম্পেইন করবে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান করবে। কারণ আওয়ামী লীগের এখন যেই প্রয়োজন সেটা শেখ হাসিনা যে শুধুমাত্র দেশ না, দেশের বাইরে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে সেই ভাবমূর্তিটাও পুনরুদ্ধার করতে হবে। সেই পুনরুদ্ধার করার জন্য যাকে প্রয়োজন তাকে উনি নেপছেন। খুব সম্ভবত উনি কয়েকজনের মধ্যে কথা বলেছেন। অনেকে মনে করবেন যে মাঝে মধ্যে কথা উঠেছিল জয় মুখপাত্র কিনা। শেখ হাসিনা আবারও রিসেন্টলি উনি বলে দিয়েছেন ওরা প্রকাশ্যে ইচ্ছা না করা পর্যন্ত এবং যথাযথ প্রক্রিয়ায় না আসা পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। কারণ ওনাকে একজন জিজ্ঞেস করেছিল যে আপনি কেন জয় বা পুতুলকে বলছেন না যে চাকরি ছেড়ে দাও, জয়কে কেন বলছেন না তুমি তোমার এটা ছাড়ো এবং গুলা করো। তখন বলছে যে আমি তো এটা বলবো না, ওদের মধ্যে ভেতর থেকে আগ্রহ হতে হবে। এবং উনি কথাও বলছেন যে ওরা তো একটা পরিবারের সদস্য, যে পরিবারের সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যে যদি কোনো আগ্রহ না তৈরি হয় আমি কি করতে পারি? সো আগ্রহ তৈরি হলে উনি এটা করবেন। তবে মুখপাত্রের নামের মধ্যে জয় 1 নম্বরে আছে, এতে কোনো ইয়ে নেই। জয় 1 নম্বরে আছে, কিন্তু তাকে তো তার সমস্ত আমেরিকান সব কিছু ছেড়ে এইগুলোতে আসতে হবে। তো দেখা যাক এখন প্রক্রিয়াটা আর কত লম্বা হয়। তবে আমার মনে হয় না বেশি দিন আর অপেক্ষা করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের যেই ঘোষণাটা দেওয়া হয়েছে সেই নির্বাচনের ঘোষণাটাকে স্বাগত জানিয়েছেন শেখ হাসিনা তাদের এই যে সেন্ট্রাল কমিটি এবং যুবলীগের এই মিটিংগুলোতে উনি স্বাগত জানিয়েছেন। উনি বলছেন যে আমরা এই ইয়েটা নিতে হবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উনি এবং তৃণমূলের সাথেও যখন কথা বলছেন তাদেরকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। এতদিন পর্যন্ত যে মুখপাত্র আমরা সামনে আসতেছে, কিন্তু এটা মোটামুটি ফাইনাল এখন যে মুখপাত্র একটা ইয়েতে আসতেছে যে আওয়ামী লীগকে নিয়ে দেশ এবং বিদেশে সে কথা বলবে। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই একজনের একটা বক্তব্য দিয়ে আমি আপনাদেরকে এই আলোচনা শুরু করতে চাই এবং বক্তব্যটা আপনি খেয়াল করবেন। কতটা ধর্মকে রাজনীতিতে ব্যবহার করলে, নিজেদের ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থের জন্য ব্যবহার করলে মানুষগুলো এইসব কথা বলতে পারে। ইনকাম মঞ্জুর ওসমান হাদির কথা আপনাদের মনে আছে। এই ছেলে ইসলামকে ব্যবহার করে ইসলামের লেবাস নিয়ে প্রচুর অশ্লীল এবং শ্রবণকটু স্লোগানের জন্ম দিয়েছিল বাংলাদেশে। তার দলের এখন যে দায়িত্বে সেই আব্দুল আল জাবের সদস্য সচিব ইনকিলাব মঞ্চ বক্তব্য দেখেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তারেক রহমান জাতীয় ঈদগাহে নামাজ পড়েছেন একসাথে এবং এই দৃশ্য, এই ছবি অনেকের মন জুড়িয়েছে। ৩৬ বছর পরে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান এক কাতারে নামাজ আদায় করেছেন। সেইটাকে ব্যঙ্গ করে সে বলছে রাষ্ট্রপতি চুপ্পু এখানে মানে জাতীয় ঈদগাহ নামাজ পড়তেছে, আমার তো খটকা লাগতেছে, আমার নামাজ সঠিক হবে কিনা। আব্দুল্লাহ জাবের সদস্য সচিব ইনকিলাব মঞ্চ। কতটা রাজনীতিতে ধর্ম ব্যবহার করলে এই ছেলেগুলো, তো ইয়াং ছেলে এখনো, কতটা বিভ্রাট হয়েছে এদেরকে। আমাদের সহজ সরল বাঙালি মনের মুসলিম ইমোশনকে তারা কিভাবে আঘাত করতে শিখেছে। আরে আমার ধর্ম, আমার নামাজ কোন পরিস্থিতিতে কার সঙ্গে হবে না হবে এই সন্দেহ করার তুমি কে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এখানে যখন তোমার লোকজন গিয়ে হাত মিলিয়ে শপথ করেছে, তো এরাও তো নাপাক হয়ে গেছে। তার কথা যদি সত্য হয়, সন্দেহ সত্য হয়, এদের সঙ্গে চলে ফিরে উঠে বসে কেমন? বাংলাদেশে যে নজিরবিহীন এবং ব্যতিক্রমী মানুষকে সবাইকে উৎসাহিত করেছে যে খবরটায়, সেই খবরটার পরে আমি আরেকটা তিতা কথায় যেতে চাই। তিতা কথাটা আমাকে ব্যথিত করেছে, আমাকে আক্রান্ত করেছে, আমাকে কষ্ট দিয়েছে। তারেক রহমান সম্পর্কে আমার ইমোশনে আমি তাকে যতটুক চিনি, যতটুক তার দলকে দেখেছি, যতটুক তার মা বেগম খালেদা জিয়াকে দেখেছি, সেই জায়গা থেকে আমি আহত না হয়ে পারি না। প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময় ছোট্ট করে এই ডক্টর ইউনুস, এই বিচিত্র ইউনুস, সে তারেক রহমানের সঙ্গে যমুনায় দেখা করতে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শনিবার দুপুর 11:15টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময়ে এই সময় প্রধানমন্ত্রী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী প্রেস সচিব আতিকুর রহমান রুমনি তথ্য নিশ্চিত করেছেন। ডক্টর ইউনুস ছাড়াও রাজনীতিবিদ, কূটনীতিক ও সিনিয়র সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন।
তবে শুভেচ্ছা জানতে ভর্তুকি যমুনায় প্রচুর ভিড় ছিল, সেসব কথা বলছি। আমি সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো দেখেছি এবং সাবেক বিতর্কিত সমালোচিত ইউনূসের প্রেস সচিব, আমি জানি না এখন সে তার ব্যক্তিগত পাইক পেয়াদা কিনা, অন্তত মিডিয়া রিলেটেড পাইক পেয়াদা, সে তার ছবি দিয়েছে। শফিকুর রহমান সেখানে উপস্থিত ছিল এবং যমুনায় ডক্টর ইউনূসের সাথে দাঁত কেলিয়ে শফিকুর রহমানের ছবিও দেখেছি। আমি আহত হয়েছি যেই মানুষটা বাংলাদেশের এখন 99% মানুষ দিয়ে ঘৃণিত, যেই মানুষটাকে দিয়ে বাংলাদেশের 16 কোটি মানুষ অপমানিত, লাঞ্ছিত, যেই মানুষটার কারণে আমেরিকার শেকলে বাধা পড়েছে বাংলাদেশ, সেই মানুষটাকে কি না ডাকলে চলতো না, জায়গা না দিলে চলতো না? তারেক রহমান যে তার দল যে এত রাজনীতি বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগের মানুষজনকে তিনি কি এভাবে চাইলেই গিয়ে দেখা করতে দিতেন? আওয়ামী লীগের বহু ভিসি টিসি আনতেন, দেশে রয়ে গেছে, তিনি কি দেখা দিতেন? এই লোকটা সম্পর্কে বিএনপি ঘরানার যদি সত্যিকার ভাবে নিরপেক্ষ যাচাই করা হয়, বিএনপির 90% মানুষ ডক্টর ইউনূসকে পছন্দ করে না, ঘৃণা করে, তার সময়ের মব সন্ত্রাসের কারণে, তার সময়ের ছাত্রদেরকে লেলিয়ে দিয়ে দেশটাকে নষ্ট করার কারণে। সেই ইউনূস ইনিয়ে বিনিয়ে দাঁত কেলিয়ে নামাজে গিয়েছিল কি? সেনা এই বছরে রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারে নামাজ পড়ে, মিয়ানমার থেকে নামাজ পড়ে তারপরে ঢাকায় এসছে ফ্লাইটে, হেলিকপ্টারে উড়ে। এই লোক, ওই যে আমি শুরুতে জাবেরের কথা বলছিলাম না, এই লোকের ধর্ম নিয়ে মানুষের মধ্যে অসংখ্য সন্দেহ আছে, মানুষের মধ্যে সন্দেহ আছে এই লোক ক্ষমতায় আসার আগে সবশেষ কবে ঈদের জামাত পড়েছেন, কবে তাকে টুপি মাথায় দেখা গেছে। সেই লোক ঈদের জামাতে গেলে ঈদের জামাত নিয়ে সন্দেহ তৈরি হয় না জাবেরদের, যে ঈদের জামাত কি কবুল হবে কিনা, আর শাহাবুদ্দিন নিয়ে তাদের সন্দেহ তৈরি হয়। এই লোক বাংলাদেশে মিথ্যার মেলা বসিয়ে দিয়েছিলেন, প্রতারণার মেলা বসিয়ে দিয়েছিলেন, সুদের ব্যবসায়ী। সেই সুদের ব্যবসায়ীর সঙ্গে আমার দেশের প্রধানমন্ত্রী কেন এমন একটা দিনে, যেদিন এই বাংলাদেশের 36 বছর পরে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসাথে নামাজ পড়লেন, সেইখানে তাকে ডাকতে হয়েছে। আমি শেষ করবো আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু দিয়ে। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে নিই যে এই 36 বছর পরের এই মিলনটা সবাই দেখেছে, যে একসঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান একত্রিত হয়েছিলেন জাতীয় ঈদগাহ ময়দানে। রাজধানী হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায় অনুষ্ঠিত ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন তারা। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। 2 রাকাত ওয়াজিব নামাজ শেষে শুরু হয় খুতবা। এই হচ্ছে মোটামুটি বৃষ্টি গুড়ি উপেক্ষা করে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেছেন মুসল্লিদের ঢল। ডক্টর ইউনূস যে দাঁত কেলিয়ে যমুনায় গেছে লাজ লজ্জার মাথা খেয়ে, বেহায়ার মতন, উদ্দেশ্য কি? অনেকেই বলছেন, আমি সোশ্যাল মিডিয়ায় বহু দেখেছি, যে সে এখনো আড়ালের থেকে বহু কলকাঠি নাড়ার চেষ্টা করে এবং তার সুপ্ত ইচ্ছা বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার, এইটা থেকে এখনো সে দূরে যায়নি, এখনো তার স্বপ্ন খায়েশ আগেরটাই রয়ে গেছে। এটার একটা ইঙ্গিত দেই আপনাদেরকে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির ফেলমারা এমপি, 9-6 না করে রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে নাসিরউদ্দিন পাটোয়ারি। সেনা বলছিল মুখ সামলে কথা বলবে, তার মুখ দিয়ে আর ব্যাফাস কথা বেরোবে না। এটা কি ব্যাফাস কথা না? বাংলাদেশের রাষ্ট্রপতিকে খেয়ে ফেলতে চায়। শনিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, 9-6 না করে রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে দ্রুত বিদায় করতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, রাষ্ট্রপতি চুপ্পু এখানে এসেছেন, মুসল্লিরা প্রতিবাদ করেছেন, মুসল্লিরা নাকি প্রতিবাদ করেছে, কোথাও কোনো ভিডিও ছবি নাই। মুসল্লিরা কি এটা গতবারের নাটক? ইউনূস এখানে গেছে আর কিছু লোককে সেট করে দিছে, এরা হাত মিলায় আর বলে স্যার আপনি আরো 5 বছর থাকেন। কোন মুসল্লি প্রতিবাদ করেছে? সাধারণ মুসল্লির খেয়ে কাজ নাই, এদের মতন উদ্ভট হয়ে গেছে। আমরা সরকারকে দ্রুত জানাবো যে 9-6 না করে রাষ্ট্রপতি চুপ্পুর অভিশংসন জরুরি, তাকে বাদ দিতে হবে, তাকে বাদ দিতেই হবে। সরকারের কোনো অপশন নেই। যদি বাদ না দেওয়া হয় তাহলে আমাদের আন্দোলনে যেতে হবে। তো জানা বেটা, তোর আন্দোলনে যা, দেখতাম দেশের মানুষ কতটা, কয়জন রাজুতে ডাক দেয়। দিছিল না রাষ্ট্রপতি অভিশংসনের জন্য সংসদ ভবনের সামনে ডাক, সব মিলায় গর্বকর্তা 30 জনও হয় না। তো দেখ, আমরা একটু এই দিনটারই অপেক্ষা। আমরা দেখি নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির ডাকে বাংলাদেশে কয় আনা লোক তাদের পিছনে যায়।
5 আগস্ট বিএনপিও ক্যান্টনমেন্টে গিয়েছে। বিপ্লবী সরকার হলে কেন তারা সেখানে গেলেন? বিএনপি ক্যান্টনমেন্টে যাওয়ার কারণেই এই সময় বিপ্লবী সরকার গঠন হয়নি বলে দাবি করেন তিনি। আবার নতুন নতুন ইতিহাস কচলায়। যাক, নাসিরউদ্দিন পাটোয়ারিরা এখনো রাষ্ট্রপতিকে সরাতে চায়। যত দ্রুত সরাবে তাদের কিছুটা ইউনুস ক্রেজ থাকবে, এবং মৌকা মতো ইউনুসকে সেই জায়গায় বসানো যায় কিনা। পাগল হয়েছে না সংসদের সংবিধান সংস্কার জুলাই সনদ বসানোর জন্য, যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রায় সমান্তরাল হয়ে যাবে, এবং সেই পদে যদি ইউনুসকে বসাইতে পারে এরা আবার মপ করা শুরু করবে। সেই জন্যেই কষ্ট পাই, ব্যথিত হই ইউনুসের মতন অপরাধী যে ফেসিবাদের জনকের রূপ নিয়েছে, যে আওয়ামী লীগ শেখ হাসিনাকে পার হয়ে ডিঙিয়ে চলে গেছে, তার সঙ্গে কেন আমাদের প্রধানমন্ত্রী দেখা করতে হবে, দেখা দিতে হবে? আমাদের প্রধানমন্ত্রী কেন বলবেন না যে আপনার আমলে দেশ ভালো ছিল না, আপনার আমলে মানুষ নির্যাতিত নিপীড়িত হয়েছে? এটা খুবই বিপজ্জনক একটা বিষয় যে 7 জনের যে বিদেশিদের আমরা দেখলাম। এই দৃশ্যটা দেখার পর আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই বলেছিলাম যে বাংলাদেশ মানে এই অঞ্চলকে বাংলাদেশ, ভারত এবং বার্মাকে ভেঙে একটি রাষ্ট্র বানাবে। এটা আমার তখন ভয়েস অফ অ্যাথিস্ট ওটার নাম ছিল, এখন ভয়েস অফ ফ্যাক্ট, ওইখানে গেলে পাবেন। পরেও আবার বলেছি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও বলেছি যে এখানে একটা ভাঙার চিন্তা ভাবনা চলতেছে। মানুষ এটাকে হাসাহাসি করেছে। আবার তার আগে শেখ হাসিনা বলেছিলেন সাদা চামড়ার একটি দেশ, এইখানে তারা ঘাঁটি চাচ্ছে, এখানে তারা একটি খ্রিস্টান রাষ্ট্র বানাতে চাচ্ছে। চামড়া নাই পীর কেউ বলতো, শেখ হাসিনার ওই কথাটাকে কাট করে বলতো, সেটা কাট কপি পেস্ট করে বলতো। তো তার যে অভিযোগটা, যদি ভাগ্যিস তিনি ক্ষমতায় থাকার মানে ক্ষমতা ছাড়ার আগে এগুলো বলেছিলেন, নাহলে মানুষ এগুলো বিশ্বাস করতো না। শেখ হাসিনা যে দাবিগুলো করেছিলেন তার দাবিগুলো সব সত্য প্রমাণিত হচ্ছে। আর বাংলাদেশে যে মেটিকুলাস ডিজাইনে বিদেশিদের, যেটা আমরা বলেছি যে জুলাই সন্ত্রাসী যে হয়েছে 5ই আগস্ট, এটা বিদেশি প্রযোজনায়, বিদেশি পরিচালনায়, বিদেশি ফান্ডে হয়েছে, প্রমাণ হতে যাচ্ছে। শেখ হাসিনাকে যে সরানো হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগকে হটানোর উদ্দেশ্য না, শুধুমাত্র আওয়ামী লীগের সরকারের পতনের জন্য নয়, শুধুমাত্র ইউনুসকে ক্ষমতায় আনানোর জন্য নয়, শুধুমাত্র বিএনপিকে ক্ষমতায় আনানোর জন্যই শেখ হাসিনাকে উচ্ছেদ করে নাই। ভারতকে ঝুঁকির মধ্যে ফেলার জন্য, ভারতের বিরুদ্ধে কাজ করার জন্য শেখ হাসিনার সরকারের উচ্ছেদ করা হয়েছে। মানে সোজা ভাষায় শেখ হাসিনার সরকার উচ্ছেদের সাথে ভারতের নিরাপত্তা সরাসরি জড়িত। যারা শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করেছে তারা ভারতের ক্ষতি করার জন্য প্ল্যান করে আসছে। সেই প্ল্যানের একটা এখন ধরা পড়ল, সেটা আমরা এখন জানতে পারলাম। নইলে ভারতের ভিতরে এসে তারা আবার বার্মাতে গেছে, বার্মা থেকে আসছে, তারা ট্রেনিং দিচ্ছে কেন? এই দেশ, এই উপমহাদেশ নিয়ে খেলা চলতেছে। যেদিন তালেবানেরা আমেরিকানদের তাড়িয়ে দিল আফগানিস্তান থেকে, বাগরাম ঘাটি থেকে যখন তারা পালাই গেল, আমি তখনই বলেছিলাম যে এই যুদ্ধটা বাংলাদেশের দিকে আসবে। মানে ইউনুস আসবে তা তো জানতাম না। আমি বলেছিলাম এই যুদ্ধটা বাংলাদেশে, আফগানিস্তানের যুদ্ধ এখন বাংলাদেশে আসবে। তো বাংলাদেশে বহুভাবে যুদ্ধ করার চেষ্টা করেছিল। এখন বোঝা যায় এই যে ভারতে যে অমক ও বিভিন্ন রাজ্যে যে এই রাজ্যে ওই রাজ্যে ভারত বিরোধী যে স্লোগান হয়, মারামারি কাটাকাটি হয়, এবং দেখি সরাসরি সামরিক বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, এখন বোঝা যাইতেছে এরা কারা। বিদেশি শক্তি এখানে যে ভারতে যে কাজ করতেছে, বাংলাদেশ এবং ভারতের ভূমিতে বিদেশিরা যে সরাসরি কাজ করতেছে, শুধুমাত্র টাকা পয়সা রাজনৈতিক মদত দিয়ে নয়, সরাসরি সশস্ত্র মদত দিয়ে কাজ করতেছে, তা এখন পরিষ্কার। সবচেয়ে বড় প্ল্যান তাদের হলো রোহিঙ্গাদের যেদিন বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। আমি সেই দিনই বলেছিলাম, যখন চরমনায় পীরেরা পাগল হয়ে গেল, জামাত ইসলাম পাগল হয়ে গেল, বিএনপি পাগল হয়ে গেল, সরকারকে আশ্রয় দেয় না, আওয়ামী লীগ সরকার আশ্রয় দিয়ে দিল, সবাই আশ্রয় দিল মুসলমান ভাই হিসেবে। কিন্তু এই রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানো হয়েছে আসলে বাংলাদেশ ভাঙার জন্য। রোহিঙ্গাদের শুধু ওখানে মেরে, মুসলমান বলে মেরে পিটিয়ে পাঠিয়ে দিয়েছে, এটা উপরে দেখা যায়। বিহাইন্ড দ্য স্ক্রিনে আরো প্ল্যান ছিল। তখনই আমি বলেছিলাম আমাদের গণজাগরণ মঞ্চ থেকে, তখন তো গণজাগরণ মঞ্চের আন্দোলন তুঙ্গে, গণজাগরণ মঞ্চের আন্দোলনের পক্ষ থেকে আমরা স্মারকলিপি দিতে গিয়েছিলাম মায়ানমার এম্বাসিতে। আমি তখনই আমার যারা সহযোদ্ধা ছিল, এমনকি আওয়ামী লীগের, বিএনপি, তাদের বলতাম, বুদ্ধিজীবীদের বলতাম, সিনিয়রদের বলতাম, এই রোহিঙ্গারা কিন্তু বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হবে। এই রোহিঙ্গাদের ট্রেনিং দিয়ে সারা বাংলাদেশ এবং ভারতে ছড়িয়ে ফেলবে, আপনি নিশ্চিত থাকেন। এই উপমহাদেশে এই রোহিঙ্গাদের দিয়ে কাজটা করাবে। আর মুসলমানরা একটু মাথা মোটা হয়ে থাকে, আমি সরি এই শব্দটা উচ্চারণ করার জন্য, আমি দুঃখিত, কিন্তু আমি আর কিভাবে আপনাদের বোঝাবো। এদের হাতে তো অস্ত্র তুলে দেওয়া যায় সহজে, খুব সহজে মুসলমানের হাতে অস্ত্র তুলে দেওয়া যায় ধর্মের জজবা দিয়ে।
রোহিঙ্গাতে দিয়ে দেখবেন আপনি এই বাংলাদেশ এবং ভারতকে অস্থিতিশীল করে ফেলবে। আর এই যে কিছু বামপন্থী আছে ভারতের, তাদের মাধ্যমে এই বাংলাদেশ আর ভারতকে অস্থিতিশীল করে তুলবে, সেই পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছে তারা। এই দেশে একটা খ্রিস্টান রাষ্ট্র বা খ্রিস্টান রাষ্ট্র আমরা বলতেছি, হয়তো তাদের আরো প্ল্যান আছে।